আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের দুইটা টপিকস আলোচনা করেছিলাম। একটা বলেছিলাম টিস্যু কালচারের সংজ্ঞা আর টিস্যু কালচারের ধাপ। আর একটু বলে নিই, তোমাদের অনেকেই প্রশ্ন রাখছিলাম টোটিপোটেন্সি কি, তোমরা অনেকেই অ্যান্সার করেছো, কিন্তু ওইটা ইংলিশটা একটা হয়তো ইউটিউব থেকে দিয়ে দিয়েছে, কিন্তু আমি বলছিলাম যে কোন চ্যাপ্টারে আছে বলতে হবে। হ্যাঁ, বলছিলাম যে গতবারের আইডিয়াল কলেজে স্পেশাল ব্যাচের একটা মেয়ে বলতে পারছে, কিন্তু তোমরা এখনও ভালোভাবে এটাকেও অ্যান্সার দিতে পারো না। আমি বলছি তোমাদের সেকেন্ড পার্টে বলে দিলাম, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এটা আছে, এরপরে তোমরা বলবা। তা আমি এখন তোমাদের গত ক্লাসে আমরা এই টিস্যু কালচার প্রযুক্তির ধাপগুলো দেখিয়েছিলাম। তোমাদের কাছে এখন প্রশ্ন, তোমরাই নিজেরা দেখো যে সংজ্ঞাটা এবং ধাপগুলো বলতে পারো কিনা। ধাপগুলো বলতে পারলে বাকিগুলো আমরা যে টিস্যু কালচার করে দেখো রেখে দিছিলাম, দেখো এইগুলোর মধ্যে এরকম এই যে ছোটো ছোটো চারা হয়েছে। এখন আমরা এই চারাগুলো কেটে আমরা ছোটো ছোটো করে লাগাই দেব। তো এখন আজকের আমাদের তিনটা টপিকস পড়াবো। একটা টপিকস হচ্ছে যে উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির গুরুত্ব বা ভূমিকা। উন্নত জাত উদ্ভাবনে বিশেষ করে কৃষিক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তির গুরুত্ব বা ভূমিকা, এটা পড়াবো। আরেকটা পড়াবো যে বাংলাদেশে টিস্যু কালচার পদ্ধতির কী প্রয়োগ হয়েছে এবং টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা অসুবিধা কী। এর মধ্যে আমি পড়ানোর সময় বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ, এক বছর পরই আসে এগুলো। আবার টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা অসুবিধা এটাও আসে। তা তোমরা অনেকেই বলছো স্যার লেখা বোঝা যায় না। তোমরা জানো আমি তো বলছি আমি অনেক দূরে, তারপরে ছোটো একটা বোর্ড ব্যবহার করছি, কিভাবে কেউ বুঝতে পারছো কি না। তাই এটা তোমরা যখন বই খুলবা, বইয়ে দেখবা যে আমি তো একটা কথা বলি যে আমার কাছে কোনো ওহি আসে নাই, এই কথাগুলো সব বইয়ে লেখা আছে। এটা তোমাদের এই যে আগের বছরে 2 বছর আগের ব্যাচের ছেলেরা গেছে, এটা বোর্ডে লিখে গেছে যে আমার কাছে কোনো ওহি আসে নাই, সব বইয়ে আছে জিএম স্যার, দেখো ফেসবুকে এগুলো আছে। তো এখন দেখো আমি এখন সরাসরি চলে আসি, তিনটা টপিকস পড়াবো। প্রথম টপিকস যে উন্নত জাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির গুরুত্ব বা ভূমিকা। প্রথম আমি 1 নম্বর, তোমরা হেডিংটা ঠিক রাখলে বাকিটা নিজেরা একটু লিখতে পারবা। চারা উৎপাদন লিখছি। তোমরা জানো অনেক উদ্ভিদেরই এই যে তোমরা সবজি কলা খাও, সাগর কলা খাও, এগুলোর কি কোনো বীজ বা বিসি দেখেছো? বীজ কলায় বিসি আছে, ওইটা থেকেও তাও চারা উৎপন্ন হয় না। তারপরে থুজা উদ্ভিদ আমি অনেককেই দেখিয়েছিলাম, তোমরা আমাদের সঙ্গে যারা আইডিয়াল কলেজে বাৎসরিক পিকনিকে গিয়েছিলা, এই যে সেনানিবাসে সাভার, ওখানে আমি থুজা গাছে দেখেছিলাম, বীজ দেখেছিলাম, কিন্তু ওই বীজ থেকে অনেক ক্ষেত্রে গাছ হয় না। আর তোমরা জানো সাগর কলা, সবজি কলার বীজই হয় না। আবার নিমের বীজটাও অল্প কিছুদিনের মধ্যে অঙ্কুরিত না হলে পরে নষ্ট হয়ে যায়। এই জন্যই এগুলো টিস্যু কালচার করে এই সাগর কলা, নিমের চারা তৈরি করা হয়েছে এবং কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে। আর এর আরেকটা সুবিধা হচ্ছে যে এই টিস্যু কালচারের মাধ্যমে একই বৈশিষ্ট্য সম্পন্ন ফুল, ফল এবং শস্য উৎপাদনকারী, শস্য বলতে ধান, গম এগুলোকে বোঝায়, শস্য উৎপাদনকারী এবং মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য বজায় রাখে, এগুলো উৎপন্ন করা সম্ভব। তারপরে উদ্ভিদের উদ্ভিদ সংরক্ষণ করা, বিলুপ্তপ্রায় উদ্ভিদ যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তোমরা জানো তোমাদের দ্বাদশ চ্যাপ্টারে আমি আবার এটা ডিটেলস পড়াবো। তালিপাম, এই তালিপাম করিফা তালিয়েরা, এটা রক্সবার্গ নামকরণ করছেন। এই গাছটা ওই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে গাছ একটা ছিল, 1979 সালে শান্তিনিকেতনের গাছটা কেটে ফেলা হয়েছে। তারপরে বাংলাদেশে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসার সামনে এবং উদয়ন স্কুলের সামনে একটা গাছ ছিল। আমরা যখন পড়ি তখন এই গাছটা দেখেছি এবং ওখানে আমার ছাত্রদেরকেও আমি তোমাদের আইডিয়াল কলেজের এবং অন্য কলেজের ছেলেদেরকে নিয়ে গিয়েছিলাম এবং এদেরকে দেখে এনেছি। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে যে 100 বছর পরে একটা ফুল ফল দিবে, বীজ দিবে যদি ওইটা থেকে। এবং বিশ্বের মধ্যে বলছি যে আবার বলতেছি, শান্তিনিকেতনে তোমরা দেখো তোমাদের দ্বাদশ চ্যাপ্টারের মধ্যে ডিটেলস লেখা আছে। শান্তিনিকেতনের গাছটা 1979 সালে কেটে ফেলার পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসার সামনে এবং উদয়ন স্কুল এবং তার বাসার মাঝখানে যে গাছটা ছিল, সেই গাছটা ছিল বিশ্বের মধ্যে একটাই। পরে এই গাছটাও 2010 সালে ফুল ফল আসছে। তখন এইটার থেকে এই ফুল ফল মঞ্জুরি থেকে ওখানে আসছে, দেখো পত্রিকাও আসছে একেবারে বিশাল হেডিংয়ে। তোমাদের আমি সময় হলে ক্লাসে দেখাবো, প্রথম আলোর একেবারে প্রথম পৃষ্ঠায় যে মরণ ফুল এসেছে, গাছটা মারা যাবে। পরে তখন ওই গাছের টিস্যু কালচার করে যে বিলুপ্তপুরায়, যে এইটা শেষ হয়ে গেলে বিশ্ব থেকে চলে যাবে, তখন এই গাছটা টিস্যু কালচার করে বাংলাদেশের সবগুলোতে দেওয়া হয়েছে। আমি আমার ছাত্রদেরকেও নিয়ে গিয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটির ভিসির বাসার সামনে একটা লাগানো আছে আর ভিতরে একটা লাগানো আছে। আমি আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মালি ছিলেন আগের, ওনার মাধ্যমে আমার ছাত্রদের নিয়ে আমি ঢুকছিলাম, ওদেরকে দেখে এনেছি টিস্যু কালচার করা গাছটা। তা 2012 সালে ওইটা থেকে টিস্যু কালচার করে এখন বাংলাদেশের বড় বড় কলেজগুলো, প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়েছে।
তাই বিলুপ্ত উদ্ভিদগুলো এগুলো সংরক্ষণ করা যায়, আবার এরকম কোনো জীব থাকলে সেটাও সংরক্ষণ করা যায়। তারপরে আমি 3 নম্বর পয়েন্ট দেখো লিখছি যে ভ্রূণ কালচার। তোমরা জানো শুক্রাণু মিলে ডিম্বাণু মিলে জাইগোট হয়, জাইগোট থেকে ভ্রূণ হয়, ভ্রূণ হওয়ার পরে অনেক গাছ আর পুরাটা বৃদ্ধি পেতে পারে না। তোমরা জানো যে আবার মানুষের ক্ষেত্রেও এই যে ভ্রূণ হয়, ভ্রূণ হওয়ার পরে গর্ভপাত হয়ে যায়। গাছের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম ভ্রূণ হয়, ভ্রূণ হওয়ার পরে আর ওই গাছটা বৃদ্ধি পেতে পারে না। তা যখন ওই গাছটা ভ্রূণ হয়েছে আমরা দেখবো যে মারা যাচ্ছে, ওই গাছটা নিয়ে যদি এইভাবে টিস্যু কালচার করি তখন ওটাকে হবে ভ্রূণ কালচার বলে। বিশেষ করে আন্তঃপ্রজাতি, তোমরা জানো আন্তঃজেলা মানে এক জেলার সাথে আর এক জেলার, তেমনি আট্টোকার্পাস হেটারোফিলাস, তোমরা জানো এটা কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম, আর আট্টোকার্পাস ল্যাকোসা দেওফল। কাঁঠালটা হচ্ছে মিষ্টি বেশিরভাগ ক্ষেত্রে, আর দেওফলটা একটি টক। এই দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে যদি ক্রস করানো হয়, এটাকে করা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংক্রমণের ক্ষেত্রে। বিশেষ করে এই ভ্রূণ হওয়ার পরে গাছটা আর হয় না, মানে বৃদ্ধি পায় না ভ্রূণটা, তখন আমরা এই ভ্রূণটা নিয়ে টিস্যু কালচারের মধ্যে দিয়ে অনেক চারা তৈরি করতে পারি। তারপরে প্রোটোপ্লাস্টের মিলন। প্রোটোপ্লাস্ট তোমাদের একেবারে উদ্ভিদ বিজ্ঞান বইয়ের প্রথমে আছে, এটাও দাওয়াত থাকলো যে প্রোটোপ্লাস্ট আজকে যারা বলতে পারবে তাদের ওই যে হাসনাহেনা ফুলের শুভেচ্ছা, তারপরে বাগান বিলাস ফুলের শুভেচ্ছা প্রথমেই দেখাইছি, তাদের জন্য থাকলে প্রোটোপ্লাস্ট কাকে বলে। তোমরা জানো যে নর্মাল ক্ষেত্রে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট হয়, কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে তোমরা জানো তোমাদের সেকেন্ড পার্টে নবম চ্যাপ্টারে ভালো মতো পড়বা, শুক্রাণুর শুধু নিউক্লিয়াসটা যায় আর ডিম্বাণুর বেশিরভাগ অংশটাই থেকে যায়। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ডিম্বাণুর নিউক্লিয়াসটাই প্রাধান্য বিস্তার করে। একটু বলি, ওই যে ঘর জামাই থাকলে যখন দেখবা যে মায়ের ইয়েটাই প্রাধান্য বেশি থাকে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ত্রীটার প্রাধান্য বেশি থাকে। এই জন্য বাচ্চা কাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছিল মায়ের মতো হয়। তা আমরা যদি এইটা না করে যে এমন একটা পন্থা করব যে দুইটা জীবের প্রোটোপ্লাস্ট, আমরা প্রোটোপ্লাজমকে মিলন ঘটায় দেবো। আর সংজ্ঞা থাকলে তোমাদের কাছে যে প্রোটোপ্লাস্ট কাকে বলে। প্রোটোপ্লাস্ট মিলন ঘটলে দুইটারই নিউক্লিয়াস মিলবে না, কিন্তু প্রোটোপ্লাজম মিলে যাবে। আর প্রোটোপ্লাজমের মধ্যে তোমরা নিউক্লিয়াস বাদে বাকি আরও যেগুলো আছে, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের কাজের মধ্যে তোমরা দেখছো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, ওইটা তোমার এই বৈশিষ্ট্য। আবার তোমরা জানো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে, সেই বৈশিষ্ট্যগুলো এরা বহন করে। এই ধরনের উদ্ভিদ যেখানে দুটি জীবের প্রজাতির সাইটোপ্লাজমের মিলন ঘটে কিন্তু নিউক্লিয়াসের মিলন ঘটে না, একে বলে সাইব্রিড। এটা তোমাদের এমসিকিউতে আসছে যে সাইব্রিড কোন ইসের সাথে, প্রযুক্তির সাথে জড়িত, এটা এমসিকিউতে আসছে। আর এই সাইব্রিড করে পটেটো এবং টমেটো মিলে, এই দুইটাকে মিলে পোমাটো একটা নতুন উদ্ভিদ তৈরি করা হয়েছে। এরপরে তোমাদের বইয়ে দেখো এইভাবে আছে। তারপর মেরিস্টেম তো তোমরা অষ্টম চ্যাপ্টারে পড়েছো, এটাও প্রশ্ন থাকলো মেরিস্টেম কাকে বলে। মেরিস্টেম কালচারের মাধ্যমে আমরা জীবাণুমুক্ত চারা তৈরি করতে পারি। মেরিস্টেম কাকে বলে অষ্টম চ্যাপ্টারে পড়ছো, আমি আর বলবো না, এটাও প্রশ্ন থাকলো। মেরিস্টেম, প্রোটোপ্লাস্ট, আর একটা কি প্রশ্ন করে গেলাম, এই দুইটা প্রশ্ন থাকলো। আর হলো অল্প সময়ে অধিক চারা উৎপন্ন করা যায়। চন্দ্রমল্লিকার একটি ছোট চারা থেকে, এই যে আমরা দেখো অল্প সময়, সেদিন একটু দিছিলাম, দেখো যে কত গাছ হয়ে গেছে। অনেক চারা উৎপন্ন করা যায় টিস্যু কালচারের মাধ্যমে। তাই হ্যাপ্লয়েড লাইন, তোমরা জানো কোনো জীব আছে এক সেট ক্রোমোজোম থাকে, তাদেরকে বলে হ্যাপ্লয়েড। এই যে পরাগরেণু, অনেক ক্ষেত্রে আমাদের হ্যাপ্লয়েড উদ্ভিদ দরকার হয়, তখন আমরা এই পরাগরেণু, তোমরা জানো যে হ্যাপ্লয়েড, ওই পরাগরেণু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা ওই যে শুক্রাণু উৎপন্ন করে। তোমরা দশম চ্যাপ্টারে পড়বা বা 9, 10-এও পড়েছো। এই পরাগরেণুটা কালচার করলে আমরা হ্যাপ্লয়েড লাইন উদ্ভিদ পেয়েছি। ওই তোমাদের সপ্তম চ্যাপ্টারে পেয়েছি। তারপরে সোলানেসি বেগুনের, তারপরে ব্রাসিকেসি সরিষা গোত্রের উদ্ভিদের এরকমই হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে। তোমরা জানো উদ্ভিদ বা জীব দুই প্রকার, একটা হলো হ্যাপ্লয়েড আর একটা হলো ডিপ্লয়েড। তোমাদেরও জীববিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায়ে পড়ানো হয়েছিল যে ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে জীব হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড। তারপরে কোষ আবাদ, এই যে আমরা দেখিয়েছি এটা কোষ বা কেলাস টিস্যু আবাদ করে অসংখ্য চারা তৈরি হয়েছে। তোমরা এই দিকে দেখতেছো যে অনেকগুলো চারা তৈরি করা হয়েছে, ভেরিয়েশনকে কাজে লাগিয়ে উন্নত জাতের এইরকম গম তৈরি করা হয়েছে। তাই এইটা গেল, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসে। তোমাদের প্রশ্নের ক্ষেত্রে বলি, 1 বছর আসে যে টিস্যু কালচার কি, টিস্যু কালচার পদ্ধতি বর্ণনা করো, আর তখন দেয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব বা রিকম্বিনেন্ট ডিএনএ। আবার যদি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দেয়, আমি যেটা পরের ক্লাসে পড়াবো, তো আর তখন এইটা গুরুত্ব দেয়। এটা কিন্তু এরকম কম্বিনেশন করে প্রশ্ন আসে। তাহলে এখন আমরা চলে যাব যে বাংলাদেশের টিস্যু কালচার পদ্ধতির কি কি কাজ হয়েছে, আর যে কাজ এত সুবিধা, এত সহজ বা এত লাভবান, এটার কিছু সুবিধা অসুবিধা সবারই থাকে। যেমন আমি করি, তোমরা যারা ভালো ছাত্র তাদের সুবিধা, আবার কারোর আছে বলে যে না করা করলেও তো পড়াশোনা হয়, আবার অনেকে আছে না স্যার এত করি করে। তা প্রত্যেকটারই সুবিধা অসুবিধা আছে ইনশাল্লাহ। এখন দেখো আমরা আমাদের
দ্বিতীয় প্রশ্নে আসতেছি, বাংলাদেশে টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ। এটাও তোমাদের বইয়ে তোমরা বলছো স্যার অনেকেই বই, একজন বলছো শুধু, তারপরে তো আমি চেষ্টা করছি। এটা ছোট বোর্ড, এটা দেখবে আর বইয়ে হুবহু এইভাবে লেখা আছে, তোমরা শুধু বেসিকটা। তারপরে একটু বলে রাখি, এখান থেকে হয়তো এমসিকিউ আসতে পারে যে 80-র দশকের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে টিস্যু কালচারের সূচনা হয় এবং বাংলাদেশে সম্ভবত না, এখানে বইয়ে লেখাই আছে, দেখো আবার বলবেন স্যার আপনার ইউনিভার্সিটি আপনার ডিপার্টমেন্ট এই জন্য বলতেছেন, তোমাদের বইয়ে লেখা আছে বাংলাদেশে এই উদ্ভিদ বিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞানে প্রথমে টিস্যু কালচারে কাজ হয়। কী কী কাজ হয় আমি বিদ্যুতের গতিতে বলবো, এটা বই বললেই পাবে। দেশি বিদেশি অর্কিড তোমরা জানো অনেক মূল্যবান, ওই যে বারান্দায় এসে দিয়ে রাখে তোমাদের। তারপরে কলার চারা উৎপাদন করছে, সেই চারাগুলো রোগ প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল এবং কৃষকের কাছে দেওয়া হয়েছে। তারপরে এইসব ফুল চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি, কার্নেশন প্রভৃতি ফুলের চারা আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর ডিএনআই স্যার, আমি একটা স্যারের সঙ্গে আমাদের বোটানিক্যাল গার্ডেন নিয়ে গেছিলাম, আমি যে গোলাপের একটা কার্নেশন আনলাম, স্যার খুব পছন্দ করলেন, পরে আমি স্যারকে ওইটা দিয়ে দিলাম। গোলাপের কার্নেশন ওই বোটানিক্যাল গার্ডেন থেকে এনেছিলাম। তো এই কার্নেশন এগুলো সব টিস্যু কালচারের মাধ্যমে করা। তারপরে কদম, জারু, লিপিল, বকফুল এগুলো সব ঢাকা, তারপরে সেগুন, নিম এগুলো সব কাঠ উৎপাদনকারী উদ্ভিদ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। বিভিন্ন প্রকার ডাল জাতীয় ফসল তোমরা এগুলো, এবং বাদাম, তোমরা যে চীনা বাদাম খাও বসে দুইজনে একসাথে এই যে তোমরা ইউনিভার্সিটি গিয়ে না খেয়ে এটাই ভালো আর কি। বাদামের টিস্যু কালচার হয়েছে। পাটের তোমরা জানো বাংলাদেশের একসময় সোনালী আঁশ এই ভুরুন কালচার করে চারার উৎপাদন করা হয়েছে। গোল আলুর রোগমুক্ত চারা মাইক্রোটিউবার উৎপন্ন করা হয়েছে। আরিউমানের রাজশাহী ইউনিভার্সিটি বেলের চারা। তারপরে শীতপ্রধান দেশের স্ট্রবেরি বাংলাদেশে ওর জান প্লাজম দিয়ে কাজ করছে। তারপরে তোমরা জানো আমি একটু আগে মসজিদ থেকে নামাজ পড়ে আসা দেখলাম যে আকাশমণি গাছ অনেক দ্রুত বর্ধনশীল হয় এবং কম সময়ে অধিক কাঠ প্রদান করে, এটাও টিস্যু কালচার করা হয়েছে। এটা করছে রাজশাহী ইউনিভার্সিটি, তরমুজের চারা উৎপন্ন করছে। তারপরে এটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কাঁঠালের চারা উৎপন্ন করছে। আমি একটা কাঁঠালের গাছ ঢাকা ইউনিভার্সিটি ফজলুল হক হল থেকে এনে বাড়িতে লাগাইছি। বীজ খুব ছোট এবং খুব মিষ্টি, এটাও খুব তোমাদের খাওয়ার দাওয়াত থাকলেও যারা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, আর কয়েকদিন পরেই পেকে যাবে। তবে মাইক্রো টিউবার মানে হলো তোমরা জানো এই যে গোল আলু টিউবার, মাইক্রো মানে কি ছোট, এই গোল আলুর বীজকে এই ছোট ছোট করে করা হয়েছে, এই জন্য এটা আলু বুঝে বলে। মাইক্রো মানে ছোট, টিউবার তোমরা তো জানো ভূমিস্থ রূপান্তরিত কাণ্ড, ওটা হলো টিউবার। এই সেই গোল আলুটা তোমরা জানো এটা টিউবার এবং কৃষক পর্যায়ে বিতরণ করা হয়েছে। এটা করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। গোলাপ করছে, গ্লাডিওলাস করছে, লাল পাতা করছে, নানা ধরনের অর্কিড করছে, এই ফিলিপিল করছে, মেহগনি করছে। তারপরে কেলি কদমের চারা উৎপন্ন করছে। তারপরে চিটাং ইউনিভার্সিটি করছে অর্কিড, মাসকলাই, তারপরে আরও অন্যান্য মাসকলাই, মুগকলাই করছে। তারপরে বহু প্রাইভেট কোম্পানি তথা ব্রাক করছে, স্টিভিয়া, এখানে নিচে দাগ হবে, এটা একটা উদ্ভিদের নাম। তারপরে প্রশিকা দেশি বিদেশি অর্কিড করছে, গোল আলুর চারা উৎপাদন করছে এবং বিপণন মানে মার্কেটিং করছে। এখন এটা বই পড়লেই পাবে, এটা থেকে এমসিকিউ আসবে কারা কোন কাজ করছে। আর এখন আরেকটা সিকিউতে আসবে টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা অসুবিধা, যে এত কাজ এত সহজ, প্রত্যেক কাজেরই যত ভালো টিচার যত ভালো মানুষই হোক, মানে নবীজি বাদে সবারই কিছু দোষগুণ থাকেই। তো এই টিস্যু কালচারেও কিছু সুবিধা অসুবিধা আছেই। যেমন এটা স্বল্প সময়ে, আগে সুবিধা বলে নেই, স্বল্প সময়ে একই বৈশিষ্ট্য সম্পন্ন বহু চারা উৎপন্ন করা যায় এবং সহজেই রোগমুক্ত ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা সম্ভব। তোমরা জানো এই যে আম গাছের কিছু বীজ আছে 30% বীজ, যেগুলো শুকালে আম গাছের বীজ, এখন এই যে আম পাকবে, বীজটা যদি মাটিতে না লাগাও তাহলে এটা কিন্তু 2 দিন পরে শুকালে এটার অঙ্কুর উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এটাকে বলে রিক্যালসিট্যান্ট বীজ। এই বীজগুলো ঋতুভিত্তিক, তুমি ওই ঋতুতেই না লাগালে আর হবে না। এইসব আমরা ঋতুভিত্তিক। আবার অনেক সময় জানো যে টমেটো শীতকালে হয়, এখন এইটাও ওই যে 12 মাসই করা হয়েছে। তো এই ঋতুভিত্তিক চারা উৎপাদনের যে বাধ্যবতা না, আমি যখন খুশি আমি আম গাছের চারা উৎপাদন, সেদিন দেখাইছি আমি যদি আমের চারা নিতাম এই আম গাছের চারা হয়ে যেত, লিচুর নিলে লিচুটা হয়ে যেত, লিচুর গাছ হয়ে যেত। আমার এই লিচু খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তোমরা তো ভালো মতো যাদের দাওয়াত দিচ্ছিলে কনগ্রেচুলেশন জানাইছি। কালকে আমি যে লিচু দেখাইছিলাম এইটা দিয়ে ইফতার করছি, তোমাদেরও দাওয়াত, চলে আসো ইনশাল্লাহ। তারপরে আগেই বলছি সঠিক, আবার ওই যে বীজ সংগ্রহ করাও বহুত ঝামেলা, একেবারে পুষ্ট বীজগুলো নিতে হয়, তারপরে এটা রোদে শুকাইতে হয়। তুমি পেঁয়াজের বীজ বলো বা গমের বীজ বলো, এটা মজবুত, আবার যদি তুমি রেখে দাও এটা ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক বা পোকামাকড় আক্রমণ করে, তাহলে তোমার এটা করা লাগতেছে না, তুমি একটা গাছের একটু পাতা নিয়ে এটা বানায় ফেলতে পারতেছো। তারপরে যেসব বীজের মাধ্যমে, যেসব গাছে বীজের মাধ্যমে বংশ বিস্তার করে না, তাদের সেসব উদ্ভিদের চারা, ওই যে আগেই বললাম থুজা, বীজ কলা, তারপরে সবজি কলা, তারপর আর একটা, এই কলাগুলো চারা সহজে উৎপন্ন করা যায় এবং স্থানান্তর করা যায়। আবার ওই যে বলছি বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন করা যায়, সংরক্ষণ করা যায়, এটা গেল সুবিধা। এখন অসুবিধা কি?
অসুবিধা তো কিছু থাকবেই, যত ভালোই তুমি হও, যত ভালো টিচারই হয় সবাই যে লাইক করবে তা না, কারণ কড়াকড়ি করলে তো একটু ডিসলাইক করবেই 2-4 জন। এখন দেখো, প্রথমে টিস্যু কালচারের প্রথম ও প্রধান অসুবিধা হচ্ছিল মূল্যবান যন্ত্রপাতি। তোমাদের বলছিলাম যে ওই দিন ল্যামিনার ফ্লো নাই থাকলে ভালো হতো, তারপরে অটোক্লেভ, এগুলো মূল্যবান, তারপরে বিভিন্ন রাসায়নিক দ্রব্য অনেক সময় পাওয়া যায় না, দাম বেশি হলেও পাওয়া যায় না, এটা একটা অসুবিধা। তারপরে আরেকটা অসুবিধা যেটা বলে যে দক্ষ জনবলের অভাবে আমাদের দেশে প্রধান সমস্যাই হচ্ছিল রাইট পিপুল আর নট ইন দ্য রাইট পজিশন, যে দক্ষ লোকগুলো দক্ষ জায়গায় নাই। এই জন্য আমি ম্যানেজমেন্টের ভাষা আর বলতেছি না, ওই দিকে এখন আসো। যেটা বললাম যে আরেকটা টপিকস আমি হয়তো এই যে দক্ষ জনবলের অভাব, ওই পরিমাণ উপযুক্ত তুমি লোকও পাবা না। মাল্টিপ্লিকেশন, যখন মাল্টিপ্লিকেশনের সময় যখন অনেক সংখ্যা বৃদ্ধি করে, ওই সময় যদি কোনো কারণে ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ করে, পুরো চারাই নষ্ট হয়ে যাবে, অনেক ক্ষতি হবে। এবং চারাগুলো অনেক ক্ষুদ্র আকৃতির হয়, অনেক সময় হচ্ছে বহন করতে গেলে অনেক সময় একটু অটক ছিঁড়ে ছিটে নষ্ট হয়ে যেতে পারে। আবার তোমরা জানো যে আগেই বলছি যে একই বৈশিষ্ট্যের উদ্ভিদ উৎপন্ন হয়, নতুন বৈশিষ্ট্যের কোনো আবির্ভাব ঘটে না। তোমাদের ক্রসিং ওভারের মধ্যে তোমরা পড়ছো যে নতুন বৈশিষ্ট্য না হলে ওই জীবগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। মনে করো তোমাদের ফ্যামিলিতে 4 জন ভাই বোন আছে, একজন হচ্ছে হলো দুইজন ঠান্ডা সহ্য করতে পারে, 2 জন গরম সহ্য করতে পারে। এখন যদি খুব বেশি ঠান্ডা করে অন্তত 2 জন তো বেঁচে থাকবে, আর যদি খুব বেশি গরম পড়ে অন্তত 8-2 ভেরিয়েশন থাকলে এটা এদেরকে মানে প্রতিকূল পরিবেশ করা সহজ হয়। তারপরে আস্তে আস্তে এগুলো দুর্বল হয়ে পড়ে, একই আকৃতির হয়। তো এখন তোমাদের মেইন টপিকস আবার বলতেছি, আমি ওখানে বলছিলাম যে টিস্যু কালচার পদ্ধতির উন্নত জাত উদ্ভাবনে কি কি ভূমিকা আছে। তারপরে বলছি বাংলাদেশে টিস্যু, এটার থেকে এমসিকিউ বেশি আসবে, আবার কেউ প্রশ্ন করলে দিয়েও দিতে পারে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররাই বেশিরভাগ ক্ষেত্রে আছে আর কি এইসব জায়গা। আর টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা অসুবিধা এই থাকলো। তা তোমরা সবাই যে প্রশ্নগুলো করছি ইনশাল্লাহ দাওয়াত থাকলো, সবাই ভালো মতো অ্যান্সার করো। আর তোমরা বই দেখো, বই আছে, আমার একই কথা যে বারবার যে বইয়ে সব কিছু আছে, তুমি দেখো এই গল্পগুলো মনে রাখো, ইনশাল্লাহ তোমরাও 98% 100% নাম্বার পাবা ইনশাল্লাহ।